গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ব্লগ উইথ তর্কমৌ চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়েছি। ভেবেছিলাম ব্লগটা আমি সকালবেলা থেকে শেয়ার করব, কিন্তু বাবানের শরীরটা ঠিক নেই, ওর শরীর অসুস্থ, সেই জন্য আর আমি সেরকমভাবে ব্লগ করবার সময় করে উঠতে পারিনি আর কি। তো দেখো, এদিকে কিন্তু আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট আর এদিকে আমি রেডি। তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে ধর্মরাজ পুজো চলছে। আজ পুজো, ইচ্ছে ছিল কাল যাব, গিয়ে আর সকালে পুজো দেবো, কিন্তু বাবানের যেহেতু শরীরটা খারাপ সেহেতু আর যাওয়া হয়ে ওঠেনি। এখন যাব বাবানকে প্রথমে ডাক্তার দেখাতে, তারপর যাব কিন্তু বাপের বাড়ি। তো তোমরা বন্ধুরা সবাই আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো আমি সকালবেলা থেকে শুরু করতে চেয়েছিলাম ব্লগটা, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো, আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এদিকে তো দেখো সব গুছিয়ে নিয়েছি, দুটো ব্যাগ হয়েছে, এখন আমি কিছুদিন থাকবো, 2-4 দিনের মতন। তো চলো, রেডি হয়ে গেছি, এরপর বেরোবো আমরা। এখানে কিন্তু বাইরে বেরিয়ে গেছি যাওয়ার জন্য। এই যে মা বাবাও বেরিয়েছে আমাদেরকে দাঁড়াতে যাবে বলে। এখানে তোমাদের দাদাভাই ফোনে একটু কথা বলছিল, সেই কারণে একটু দাঁড়িয়ে গেলাম আর কি। তারপর এখানে সামনে শিব মন্দিরে প্রণাম করে মাকে টাটা করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, ডাক্তারের কাছেও যেতে হবে, সেই একটা ব্যাপার আছে আর কি, সেই জন্য কিন্তু বেরিয়ে পড়লাম জলদি করে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। প্রায় 6 থেকে 7 মাস পর বাপের বাড়ি যাচ্ছি, তো মনে কিন্তু একটা আনন্দও লাগছিল আর একটু খারাপও লাগছিল যে পুজো দিতে পারলাম না গিয়ে। তো কী আর করবো বলো, সব কিছু তো আর একসাথে সম্ভব নয়। বলতে বলতে কিন্তু দেখো এখানে পৌঁছে গেছি, আর গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড়। মোটামুটি আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তখন অবধি ডাক্তার আসেইনি আর কি। তো এখানে গিয়ে যিনি নাম লেখেন সেখানে আমি নাম লেখালাম, তা করতে দেখছি যে আরও লোক আসছে, প্রচুর ভিড়। ভেতরে তো বসার জায়গায় নেই, বাইরেটা পুরো ভর্তি হয়ে গেছে। তারপরে যেখানে একটা দোকানে গেলাম, এখান থেকে আমি একটা বিস্কুট আর একটা পাউরুটি কিনে নিলাম। তার বন্ধুরা দেখতেই তো পেলে ডাক্তারখানে কতটা ভিড়, ওই জন্য আমি চলে এলাম এখন। আর এই যে একটা পাউরুটি নিয়ে এলাম দোকান থেকে। সকালবেলা আমার কিছু খাওয়া হয়নি, 1টা বাজে এখনও অবধি আমার, সে সকালে চা বিস্কুট খেয়েছি, ব্যাস, আর কিছু খাওয়া হয়নি। তো এখন আমি এটা খেয়ে নিই। মাথাটা কি বলবো, খালি পেটে যে যেমন হয় আর কি, মাথাটা ব্যথা করছে। আমি একবার করে গিয়ে দেখছিলাম যে আর কতজনের পরে নাম, তো বললো যে এবারে আর 3-4 জনের পরেই নাম আছে আর কি। যে এই দাদাভাই যাবে, তারপরে কিন্তু আমরা যাব। তো ওয়েট করতে করতে 2-3 ঘন্টা ওয়েট করার পরে এই ডাক্তার দেখানো হলো। আসলে কি বলতো, এই ডাক্তারের ওষুধ বেটনের খুব শ্যুট করে, যেই কারণে আর কি ডাক্তার দেখাতে আসা। বেটনের কয়েকদিন থেকে পেটে ব্যথা করছে প্রচণ্ড, আর তোমার কি বলবো, বমি বমি লাগছে। মোটামুটি আজ 1 সপ্তাহ হয়ে গেল। তো ওষুধ নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেই ওষুধে কাজ হয়নি, তো ভাবলাম একবার দেখিয়ে দেওয়াটাই ভালো, সেই কারণে নিয়ে এলাম। বেরিয়েছি যখন ওকে একবার দেখিয়েই দিই। তো দেখতে পাচ্ছ তো বেটন আগের থেকে কতটা খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য একবার ডাক্তারটা দেখিয়ে দিলাম। আর এখন প্রচণ্ড জোর জল তেষ্টা পেয়েছে, আর সামনে কোনো দোকান মোটামুটি খোলা নেই। তো তোমাদের দাদাভাই বললো আইসক্রিম খাবে, আমি বললাম খাওয়াও, আইসক্রিমের অফার করলে গরমে কেউ কি না বলে বলো। তো চলো, ওই যে সামনে তোমাদের দাদাভাই ওখান থেকে আইসক্রিম নিতে গেল। দেখো এখানে চারিপাশে দোকানদানি সমস্ত কিছু বন্ধ, এত জোর জল তেষ্টা পেয়েছে। জল কিনবো সেটারও দোকান নেই, আর এই যে আইসক্রিমের দোকানটাতেও তো জল নেই, লস্যি আছে আর তোমার আইসক্রিম আছে। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আইসক্রিমটাই নিয়ে এসো। বলতে বলতে কিন্তু আইসক্রিমটা নিয়ে চলেও এসেছে। আর এখানে বাবান তো আগেই বলছে যে আমাকেই দিয়ে দাও আগে, তো ওই প্রথমে খেলো। আইসক্রিমটা মোটামুটি খেতে খুব একটা ভালো নয়, তবে গলাটা একটু ভিজছে, এটাই ভালো লাগছে। আর বাবান দেখো এখানে হাঁ করে বসে আছে, আইসক্রিম খাবে। ঠান্ডা লেগেছে না, সর্দি কাশি হয়েছে না, তো তুমি বুঝবা। দেখো দেখো, হাত থেকে কেড়ে আইসক্রিমটাকে খেয়ে নিচ্ছে। কথাতে বলে না যে দুধের স্বাদ ঘোলে ঠিক মেটে না, তো তেমনই জলের সাথে কি কিছু তুলনা করা যায় বলো। আর বাইরে এত প্রচন্ড গরম, আর জল তেষ্টা আরো লাগছে, আর সামনাসামনি কোনো দোকান খোলা পাচ্ছি না, এতটা দেরি হয়ে গেছে। তো এই মোড়ে এসে এই যে দেখো একটা দোকান পাওয়া গেছে। তোমাদের দাদাভাইয়ের বেশি জল তেষ্টা পেয়েছিল, তো ও আগে জলটা খেলো, এত জোর জল তেষ্টা পেয়েছে যে বলে কাজ নেই। ও খেলো, তারপর আমরা খেলাম, তারপর ওখান থেকে আবার রওনা দিলাম। আর
আর দেখো বাবান কিন্তু ঘুমিয়ে গেছে, 3টে সাড়ে 3টের মতন বাজে। মানে কি বলবো, গরমে অস্থির হয়ে গেছে বেচারা, তো ঘুমিয়ে গেছে এখানে। আর প্রায় আমরা পৌঁছে গেছি, আর একটু খুব দেরি নেই, মানে আমাদের অন্ডাল মোড় আমরা পৌঁছে গেছি। এখান থেকে আর 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। আর এই যে দেখো দুপাশে সবুজ সবুজ গাছ, বেশ ভালো লাগছিল জায়গাটা, তাই আমি তোমাদের সঙ্গেও ছোট্ট করে শেয়ার করলাম। দেখবে না, এরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় পৌঁছে গেছি, এই যে গ্রামে ঢুকে পড়েছি। আর দেখো এখান থেকে কিন্তু ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে, এই সাইডে মন্দির তো। আর এই যে এই গলিটার ভেতরেই কিন্তু আমাদের বাড়ি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গেছি, ফাইনালি চলে এসেছি। আর এই আমার ছুটকিলো বহিনের সঙ্গে দেখা হয়ে গেল, ওকে আমি ওইটা বলেই ডাকি। তো চলো, চলে এসেছি, সবার সাথে দেখাও করে নিলাম। আর এখন একবার যাবো, যেহেতু পুজোর দিনে এসেছি, একবার মনে হচ্ছে মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। তো চলো, এখনো ভাত টাত খাইনি, আগে প্রণাম করে আসবো, তারপর খাবার খাবো। তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের দাদাভাই, আমি, ববি আর বেটু সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি প্রণাম করতে যাব বলে। তো এখানে রাস্তায় যেতে যেতে দেখছিলাম যে তোমার মানে কি বলবো, পাঠা বলিদান কিন্তু শুরু হয়ে গেছে, সেটা মানে মাইকিং করছিল, শুনতে পারছিলাম। আর এই যে দেখো রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে বলিদান করা পাঠাগুলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি যে ভীষণ রোদ, কি বলবো তোমাদের, বাইরে প্রচণ্ড রোদ ছিল, মনে হচ্ছিল সূর্য একদম আমার মাথার নিচে চলে এসেছে, একদম মানে মাথার উপরে আর কি। তো যাই হোক, চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দির। আর দেখো এখানে প্রচণ্ড ভিড়, যেখানে বলিদান হয় সেই জায়গাটাতে তো তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারলাম না, এত ভিড়, সামনে প্রচণ্ড ভিড় ছিল। এই যে এনারা নিয়ে আছেন পাঠাগুলো, সব বলিদান হবে আর কি। মোটামুটি 300 সাড়ে 300 পাঠা কিন্তু বলিদান হয়। আগে হতো আরও বেশি, এখন মোটামুটি 100-150 মতন হয় আর কি। তো যাই হোক, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ধরো এখানে প্রচণ্ড ভিড়। আর বেটনকেও নিয়ে এসেছি, এত রোদে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তো আমরা কিন্তু প্রণাম করে নিলাম। আর একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, 2-5 মিনিটের মতন। তারপর কিন্তু এখান থেকে আমরা, সামনে একটা মন্দির আছে রক্ষাকালী মায়ের মন্দির, সেখানে প্রণাম করে নিয়ে তারপর কিন্তু বেরিয়ে গেলাম। তো মন্দির থেকে প্রণাম করে চলে এলাম। চলো এরপর ড্রেস চেঞ্জ করে খাবার খেয়ে নেবো, কারণ 3:30-র মতো বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এত জোর ক্ষুধা লাগিছে আর ড্রেস ছাড়ার সময় পাই নাই, 3:30 বাজে গেছে। এখন যদি না খামু তো একবারে রাতের খাবার আর দুপুরের খাবার একসাথে খেতে হইব, সেই জন্য আমি আর ড্রেস ছাড়ি নাই। এই যে তোমাদের দাদা ভাই ফোন দেখছে, খাবার দিয়ে গেছে, এখনো জামাইয়ের বসার নাম নাই। এসো জামাই, আমি তো এমনি করে কথা বলি না, এখানে এসে খুব এক্সাইটেড খুশি, তার জন্যই আমি এরকম করে কথা বলি। এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খাবার খেতে বসে পড়েছে, আর তারপর আমি ববিও খাবার খেতে বসে পড়লাম। মায়ের পূর্ণিমা ছিল সেই দিন, তাই মা বললো আমি ভাত তো খাবো না, তোরা এই ঘরে খা, আমি রান্নাঘরে খেয়ে হয়ে গেছে। বাবানকে দেখো, ববি কিন্তু ওকে একদম ফ্রেশ করে দিয়েছে, ড্রেস চেঞ্জ করে, সেই সকালে স্নান করেছিল, গাটা মুছিয়ে দিয়েছে, পাউডার মাখিয়ে দিয়েছে, আর এখনো একটু দই খাবে। তো চলো বাবানকে দইটা খাইয়ে দিই, তারপর আমি ড্রেস চেঞ্জ করে রেস্ট নেবো। তোমরা সাথে থাকো আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। দুপুরে একটু শুয়েছিলাম, ঘুম তো হয়নি, সবাই মিলে গল্প করছিলাম, তো এখন উঠেছি। আর এই যে ববি যাচ্ছে দোকান জিনিস আনতে, রেডি হয়েই আছে ও, এরপর চাটা খাবো আর কি। আর বাবা দোকানের জিনিসপত্রগুলো নিয়ে এলো, সেগুলো মা গুছিয়ে রাখছে এখন। চা করো, চা মা। এই ঘুরে বলো, লজ্জা লাগছে নাকি তোমার? হ্যাঁ, আমার মায়ের লজ্জা লাগছে, লজ্জা বুঝলি, যেটা আমারও প্রথম লাগতো ক্যামেরার সামনে। দেখো চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। মা বললো রাত্রিবেলা নান হবে, সেই জন্য আটাটা আমাকে মেখে দিতে বললো, সেই কারণে আমি কিন্তু এখানে রান্নাঘর চলে এসেছি আর আটা মাখতে বসে পড়েছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মেলা। এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, এই যে বোন বেটু সবাই রেডি হয়ে গেছে, তো এখন কিন্তু মেলা যাবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে কিন্তু আমরা সবাই মিলে মেলা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে দেখি কি প্রচণ্ড যে ভিড়, কি বলবো। আমাদের তো এখানে মানে কি বলবো, জায়গাটা তো ছোট্টর মধ্যে, রাস্তার ওপরে মেলা হয়। অন্যান্য জায়গায় কি বলতো দেখবে ফাঁকা মাঠের মধ্যে হয়, কিন্তু এখানে রাস্তার দুপাশেই কিন্তু মেলাগুলো বসে, যে কারণে এতটা ভিড় হয়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মন্দিরের কাছে পৌঁছেও গেছি। আর কি পরিমাণে ভিড়টা একবার দেখো, খালি প্রচুর লোক, পা ফেলবার জায়গা নেই একদম। তো মন্দিরে কিন্তু এখান থেকেই প্রণাম করে নিলাম। আর তারপর দেখো এখানে যে এই ডন্ডি দেয় যারা আর কি তোমার
মানত করে তারা ডন্ডি দেয়। তো সেটাই আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে এখানে শেয়ার করলাম। আর তারপর বানফোড়া টানফোড়া অনেক কিছুই হয়, সেগুলো 10:30 11টার মতন সময়, মানে অনেক রাত্রিবেলা হয়, সেই কারণেই আর কি শেয়ার করে উঠতে পারলাম না। আর এখানে তারপর চলে এসেছি আমরা একটু জুস খাবো বলে, খুব জল তেষ্টা পেয়েছিল। তো এখানে আমি আর আমার বোন দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাই অর্ডার করছিল যে কি খাবে সেটাই জিজ্ঞাসা করছিল। তারপর এখান থেকে একটা অরেঞ্জ জুস নিয়ে নিলাম। আর তারপর তোমাদের দাদাভাই একটা ককটেল না মকটেল কি বলে আমার জানা নেই বাবা, সেটা একটা নিল। তো এটা খেতে আমার বোন যেটা খাচ্ছে এটা আমিও টেস্ট করেছি, এটা মোটামুটি ভালো খেতে। কিন্তু তোমাদের দাদাভাই যেটা নিয়েছিল না ব্লু কালারের, কালারটা দেখে বলে না যে রং দেখে কখনো বিচার করতে যাবে না, সেই হয়েছে ব্যাপার। এতটা বাজে খেতে না, মানে কি বলবো, আমার তো একদম ভালো লাগেনি। তো তারপর এখানে বাবানকেও একটা কিনে দিলাম, ওরও জল তেষ্টা পেয়েছিল। তো যাই হোক সবাই মিলে এখান থেকে জুস খেয়ে নিলাম। আর তারপরে এই যে মিতের সাথে দেখা হয়েছিল, মানে দেখবে মানে মিত হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে, আমার সর্দি ভাইয়ের বন্ধুর বান্ধবীর ছেলে। তো ওর সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু গল্প করে নিলাম। আর তারপর বাবানের বায়না যে আমি জাম্পিং খাটে চাপবো, কিন্তু কখনো এর আগে চাপেনি। তো এটাই ওর প্রথমবার। আর কতটা ভয় পাচ্ছে দেখো, মাঝখানে গিয়ে যে লাফাবে সেটাও কিন্তু করছে না। ও আর আমার সর্দি ভাইয়ের ছেলে কিন্তু চেপেছিল। তো দেখো আমি ওকে বারবার বলছি যে বাবান তুই মাঝখানটায় যা, মজা পাবি ঝাপালে, ও কিন্তু যাচ্ছে না, ভয়েতে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ এখানে চাপবার পর তারপর নামলো ওরা দুজন আর কি। তারপর বড় বড় ছেলেগুলো চাপলো, তখন ওদেরকে নামিয়ে নিতে হলো, ওদের সাথে তো আর পারবে না। আর দেখো এখানে কিন্তু নাগরদোলাটা দেখতে অনেক সুন্দর লাগছিল, ততটাই কিন্তু মনে ভয় লাগছিল, চাপবার সাহস কিন্তু আমার মোটেই নেই। তো যাই হোক চলো, এখানে মোটামুটি ভিড় ছিল। তারপর একটু মেলা টেলা ঘুরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড গরম, ভাবলাম কি যে বানফোড়া টানফোড়া দেখবো। তো তারপর ওখান থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, তো বললো কি যে 11:30 12টার সময় হবে। এখন বানেশ্বরকে নিয়ে পুকুরে গেছে আর কি স্নান টান করাতে। তারপর তো ভাবলাম যে না অনেকটা দেরি হয়ে যাবে, সকাল থেকে বেরিয়েছি। তার এখানে মাঝখানে দুটো বোনের সাথে দেখা হয়েছিল, ওদের সাথে দেখা করে তারপর চলে এসেছি। আর বাড়ির সামনে আমার একটা টোটো দাঁড়িয়েছিল, সেখানে আমি একটু টোটো চালিয়ে নিলাম। আর বাড়িতে এসে জলদি ড্রেস চেঞ্জ করে বাবানকে খাবার খাওয়াতে বসিয়ে দিয়েছি। 10:30টার মতন বাজছিল। এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া মোটামুটি কমপ্লিট, বাবানকে খাবার খাইয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি। খাবার খেতে বসেছি, তোমাদের দাদাভাইয়ের তো খাবার খাওয়া হয়ে গেল। আর মা বাবাও ওখানে রান্নাঘরে খাবার খাচ্ছে, এখানে আমি আর এই যে আমরা খেতে বসেছি। আজকের মেনুটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মেনুতে রয়েছে নান, আর এখানে রয়েছে মটর পনির আর মিষ্টি। এইগুলো আজকে রাতের ডিনার। তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা খাবার দাবার খেয়ে উপর চলে এসেছি। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এই অবধি। খুব জলদি নতুন ব্লগের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। খুব জলদি আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি, গুড নাইট।